করছি বাংলা বলছে। আপনাদের অনেকেরই মনে থাকবে 2008-এ যখন লেমন ব্রাদার্স দেউলিয়া হয়ে যায়, তারপর বিশ্বব্যাপী মন্দার ছায়া, এবং সেই মন্দার ছায়া কাটিয়ে বিশ্বের অর্থনীতিকে সুস্থ হয়ে লেগে গিয়েছিল অনেকটা সময়। আর এবার ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নীতিকে কেন্দ্র করে আরও একবার গোটা বিশ্ব জুড়ে এই মন্দার পদধ্বনি দেখছেন অর্থনীতিবিদরা। তারা আশঙ্কা করছেন যে যেভাবে ডোনাল্ড ট্রাম্প এই শুল্ক ঘোষণা করেছেন, তাতে এবছরের শেষ থেকেই বিশ্বব্যাপী মন্দার আশঙ্কা থাকছে। ইতিমধ্যেই তার বেশ কিছু ইন্ডিকেশন দেখা যাচ্ছে গোটা বিশ্বের শেয়ার বাজারেই। আমরা দেখেছি গতকালও, যেটাকে ব্ল্যাক মানডে বলা হচ্ছে, গতকালও শেয়ার বাজার খোলার পরপরই ভারতের শেয়ার বাজারও ব্যাপক ধসের মুখে পড়ে। সেন্সেক্স এবং নিফটি নেমে যায় প্রায় 10 সেকেন্ডে 20 লক্ষ কোটি টাকা উধাও হয়ে যায়। প্রশ্ন হচ্ছে যে যখন চীনের মতো শক্তিরা তারা এই শুল্ক নীতি নিয়ে ট্রাম্পকে কড়া বার্তা দিচ্ছেন, সেই সময় নরেন্দ্র মোদী তিনি নীরব। ভারতেও এই মন্দার ছায়া পড়া শুধু সময়ের অপেক্ষা, এমনটাই আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। এসব নিয়ে আমরা আলোচনা করব। এই যে মন্দার ছায়া, এটা কিন্তু আপনি আমি আমাদের সবার ওপর পড়বে। বিশ্বব্যাপী মন্দা মানে সেটা শুধুমাত্রই একটা অর্থনৈতিক থিওরি নয়, সেটা শুধুমাত্রই একটা ইকোনমিস্টদের আলোচনার চর্চার বিষয় নয়। আসলে তা আমাদের প্রত্যেককে, আমরা যারা মধ্যবিত্ত, যারা নিম্নবিত্ত, তাদের সবার জীবন জীবিকার ওপর খাড়া হয়ে নেমে আসবে। এ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রদীপ্ত মুখার্জি, বিজেপির পক্ষ থেকে অভ্র সেন, বামেদের তরফ থেকে আসাদুল্লাহ গায়েন, কংগ্রেসের তরফ থেকে অশোক ভট্টাচার্য রয়েছেন, অর্থনীতি বিশ্লেষক অনির্বাণ দত্ত এবং রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সম্বিত পাল। আমি শুরুতে একটু দেখাবো বিশ্ব অর্থনীতিতে ট্রাম্পের একতরফা শুল্ক চাপ, রাতারাতি ধস বিশ্ববাজারে। ট্রাম্পকে জবাব দিতে পাল্টা শুল্ক চাপিয়েছে চীন, যার পরই তুঙ্গে মার্কিন চীন বাণিজ্য যুদ্ধ। ট্যারিফ বোমা থেকে পার পায়নি ট্রাম্পের বন্ধু মোদিও। 26% শুল্কে ঢুকছে ভারত। আমেরিকায় একের পর এক তোপেও মুখে কুলুপ নরেন্দ্র মোদীর, ভয় নাকি আপোষ, যদিও তার মাসুল গুনছে আমজনতাই। দেখুন, এ যেন ট্রাম্প নামের এক বোমা। ট্যারিফ চাপিয়ে বিশ্ব অর্থনীতিকে এমন এক দোলাচলে ফেলে দিলেন যার ধাক্কায় কেঁপে উঠল এশিয়া, ইউরোপ, এমনকি নিজ দেশ আমেরিকাও। রবিবার রাতেই স্পষ্ট ইঙ্গিত মিলেছিল ডাও জোন্স আর S&P ফিউচারে হঠাৎ ধস নামল। সোমবার সকালে টোকিওর নিক্কেই 9% নামল, হংকংয়ে 8% পতন। মাঝরাতে আমেরিকা থেকে আসা বাজার ঝড়ের আতঙ্কে ভারতের সেন্সেক্স আর নিফটি পড়ে গেল 5%। বাজার পড়ার পরেও নির্বিকার হয়ে গলফ খেলতে গেলেন ট্রাম্প, আর ক্যামেরার সামনে হাসি মুখে বললেন, অনেক দেশ তো মরেই যাচ্ছে আমেরিকার সঙ্গে চুক্তি করতে চেয়ে। শুরুটা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, এবার ময়দানে নেমেছে চীনও। চীনা পণ্য আমেরিকায় রপ্তানিতে দুদফায় মোট 54% শুল্ক চাপানোর সিদ্ধান্ত ট্রাম্পের। চীনও সেদেশে আমদানি হওয়া মার্কিন পণ্যে পাল্টা 34% শুল্ক বসানোর কথা ঘোষণা করেছে। চীনের পাল্টা শুল্কে আমেরিকার কৃষকরা ক্ষতিগ্রস্ত, যার পরেই চটেছে ট্রাম্প প্রশাসন। সিদ্ধান্ত না বদলালে বুধবার মধ্যরাত থেকে চীনা পণ্যে অতিরিক্ত 50% অর্থাৎ 104% শুল্ক চাপানোর হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। বিশ্ববাজারে ধস, অনিশ্চয়তা। ট্রাম্পের বসানো 26% শুল্ক ভারতে রপ্তানি বাণিজ্যে কতটা প্রভাব ফেলতে চলেছে তা নিয়ে শুরু হয়েছে চর্চা। এই পরিস্থিতিতেও মুখে কুলুপ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রী মোদীকে বন্ধু সম্বোধন করেও 26% শুল্ক চাপিয়ে কার্যত শাস্তির খাঁড়া চাপিয়ে দিয়েছেন ট্রাম্প। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট পদে বসার পর আমেরিকা সফরে গিয়ে দুদেশের সম্পর্ক উন্নত করার অঙ্গীকার করেছিলেন মোদী। তবে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে প্রথম থেকেই কাঁটা হয়েছিল ট্রাম্পের শুল্ক বৃদ্ধির একতরফা হুমকি। ট্রাম্পকে তোয়াজ করতে শতপ্রণোদিত হয়েই ভারত কিছু পণ্যের শুল্ক ছাঁটাই করেছিল।
ভারত সরকার আদৌ ট্রাম্পের শুল্ক নীতির মোকাবিলা করবে নাকি আপোষের পথে হাঁটবে তা সরকারিভাবে স্পষ্ট নয়। অথচ ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে চীন, কানাডা, মেক্সিকোর মতো দেশ ট্রাম্পের অর্থনীতিতে সমালোচনা করে সরব হয়েছে। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, সর্বাগ্রে আমেরিকার স্বার্থ রক্ষায় যদি ট্রাম্পের নীতি হয় তাহলে মোদির কাছে ভারতের স্বার্থই অগ্রাধিকার পাবে। তবে এই আশ্বাসে কি ভরসা রাখা যায়? কারণ বিগত কয়েকদিনে ভারতের প্রতি ট্রাম্পের কড়া মনোভাবেও চুপ ছিলেন মোদি। আমেরিকার পুলিশ অবৈধ অভিবাসী ভারতীয়দের বিমানবন্দরে এনেছিল সেকলে বেঁধে, হাতকড়া পরিয়ে সামরিক পরিবহন বিমানে। তখনও কোনো পদক্ষেপ করেননি ট্রাম্পের বন্ধু মোদি। এত কিছুর পরেও আমেরিকার ওপর পাল্টা শুল্ক বসাতে নারাজ ভারত। মোদি সরকারের নমনীয় মনোভাবকে ইতিমধ্যেই তোপ দেখেছে বিরোধীরা। সোমবার এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধী লেখেন, এতদিন ধরে যে ভ্রমের বেলুন ফোলানো হয়েছিল, ট্রাম্প সেই বেলুন ফুটো করে দিয়েছেন। বাস্তবটা সকলের সামনে চলে এসেছে। গুরুতর এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোদিকে কোথাও দেখা যাচ্ছে না। এই চরম বাস্তবটা এবার স্বীকার করে নেওয়া উচিত দেশের। উৎপাদন নির্ভর স্থিতিশীল অর্থনীতির দেশ গড়ে তোলা ছাড়া আমাদের কাছে অন্য কোনো বিকল্প নেই। এই অর্থনীতি সকল ভারতীয়কে সুবিধা প্রদান করবে। আমেরিকাকে মহান করার দাওয়াই দিয়ে বিশ্ব অর্থনীতিতে পরিকল্পিত ধস নামিয়েছে ট্রাম্প, যা থেকে স্পষ্ট ট্রাম্পের দম্ভের দাম অনেক বেশি। আর এই দম্ভ ভাঙতে এখনই সাহস পাচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যার মাসুল গুনছে আমজনতা। কলকাতা টিভি। আমি প্রথমে আজকে অনির্বাণকে দিয়েই শুরু করি। অনির্বাণ, আমরা দেখেছি যে জেপি মর্গানের সিইও থেকে শুরু করে একাধিক সংস্থা তারা যে বার্তা দিয়েছেন, তারা সতর্ক হতে বলছেন ডোনাল্ড ট্রাম্পকে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তা তো সতর্ক হওয়ার কোনো লক্ষণই নেই, বরং আরও বেশি তার জেদ বেড়ে যাচ্ছে। এটাই আমরা দেখছি যত এর বিরোধিতা করা হচ্ছে। এইরকম একটা পরিস্থিতিতে যে বিশ্বব্যাপী মন্দার আশঙ্কা দেখা যাচ্ছে, এর ভিত্তি কতটা? না দেখো, সবাই বলছে একটা মন্দার আশঙ্কা দেখা যাচ্ছে এবং বিভিন্ন যারা সার্ভে করে তারা বলছেন, বিভিন্ন মানে প্রাতিষ্ঠানিক রিপোর্ট বেরিয়েছে তার মধ্যেও আছে। কিন্তু তুমি যদি আমাকে আমার ব্যক্তিগত মত বলতে চাও, আমি বলছি এক্ষুনি আমার সাদা চোখে আমি যেটা দেখতে পাচ্ছি এরকম মন্দার আশঙ্কা নেই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমরা ট্রাম্পের কথা বারবার বলছি। ট্রাম্পের সম্বন্ধে দুটো কথা আমরা সবসময় বলি। একটা হচ্ছে যতটা উনি গর্জান ততটা উনি বর্ষান না, আর একটা হচ্ছে কখনো রুষ্ট কখনো তুষ্ট। ট্রাম্প যেটা, আমি একটুখানি বলে দিই মম্পিয়া, সেটা হচ্ছে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে 20 জানুয়ারি থেকে উনি ক্ষমতায় এসছেন এবং তারপর একের পর এক উনি যে গর্জনগুলো করে যাচ্ছেন এবং তারপরে এই কিছু কিছু দেশের উপরে উনি যে শুল্কগুলো চাপিয়েছে, তাতে প্রত্যেকটা দেশের মানুষ যতটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তার থেকে বেশি যেটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেটা হচ্ছে আমেরিকার লোকজন। এবং আমেরিকাতে একটা অলরেডি কিন্তু প্রতিরোধ শুরু হয়ে গেছে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমেরিকার যারা জনগণ তারা যদি এই এক্সেসিভ ট্যারিফের সঙ্গে নিজেদেরকে মানিয়ে নেন, তাহলে তাদের প্রত্যেকের জিনিসপত্রের দামটা প্রথমে আকাশচুম্বী হয়ে যাবে। এবং মুদ্রাস্ফীতি যেটা আমেরিকাতে আছে, আমেরিকার যে জিডিপি প্রেডিকশন করা হচ্ছে তাতে আমেরিকাতে যদি এটা চলে তাহলে আমেরিকাতে মুদ্রাস্ফীতিটা এমন একটা জায়গায় চলে যাবে যে সেখানে আমেরিকা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এবার আমি বলছি যে বাকি দেশগুলোর সঙ্গে ভারতবর্ষের একটা মৌলিক তফাৎ আছে। সেটা কি? আমরা দেখলাম, আপনারা দেখালেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমেরিকায় গিয়ে ওখানকার ট্রাম্পের সঙ্গে অনেক ছবি তুললেন। ছবিগুলো আপনারা বড় বড় করে দেখালেন। মৈত্রীর বন্ধন, আগামী দিনে বাণিজ্য আরও বাড়বে। কিন্তু তার সঙ্গে কিন্তু আমরা দেখলাম যে ট্যারিফ যেটা বাড়ানোর কথা বলা হচ্ছিল সেটা বাড়ানো হলো। প্রবলেম হচ্ছে ভারতবর্ষ ছাড়া বাকি যে দেশগুলো তারা কিন্তু মানে আমি বলবো তারা এই ট্যারিফের এগেনস্টে কিন্তু তারা পাল্টা ট্যারিফ ঘোষণা করে দিল। এবং আমেরিকার যে বাণিজ্যটা হয় তার মধ্যে মেন যেটা সেটা হচ্ছে আপনি দেখবেন যারা যে টাকাটা ওরা আমদানি করে ব্যবসা, তার মধ্যে মেক্সিকো হচ্ছে সবথেকে বেশি, তারপর চায়না আছে, মেক্সিকো প্রায় $51,000 crore, তারপরে চায়না আছে $46,000 crore, এরা কানাডা আছে, এরা কিন্তু সেখানে ভারতবর্ষের অঙ্কটা খুব সামান্য $9,000 crore আশেপাশে। এখানে ভারত ছাড়া বাকি দেশগুলো তারা কিন্তু তারা একদম সরাসরি যুদ্ধ ঘোষণা করে দিয়েছে এবং তারা বলছে তুমি যত চাপাবে আমিও তত চাপাবো।
কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে এরকমভাবে কিন্তু কোনো মানে দুটো দেশের মধ্যে বাণিজ্য চলে না। এবং এর সঙ্গে সঙ্গে আরও একটা ঘটনা, সেটা হচ্ছে পাওয়ার সেন্টার, যেটা পাওয়ার সেন্টারটা আমেরিকা নিজেকে পাওয়ার সেন্টারটাকে ভাবছিল, কিন্তু তার সঙ্গে সঙ্গে এখন চীন তৈরি হয়েছে এবং চীনকে ছেড়ে দিয়েও বাকি আপনি দেখবেন সোভিয়েত ইউনিয়নের কিছু দেশ তারাও কিন্তু একত্রিত হচ্ছে। এবং এটা কিন্তু খুব অল্প দিনের মধ্যেই ট্রাম্প বুঝতে পেরেছেন। এবং এই যে রিভিশন করছেন উনি, এই যে ট্যারিফের এগেনস্টে হঠাৎ করে আবার চায়নার উপরে 50% বাড়াচ্ছেন, চায়না তার পরের দিনে বাড়াচ্ছে, এইটা কিন্তু দীর্ঘমেয়াদী হবে না। আমি আপনাকে এই টিভির সামনে সাধারণ জনগণকে আশ্বস্ত করে যাচ্ছি যে এটা নিশ্চয়ই কয়েকদিনের মধ্যে গিয়ে আমরা একটা ক্লিয়ার ট্রান্সপারেন্সি দেখতে পারবো। এবং এটা যদি এর মধ্যে না থামে আগামী কয়েকদিনের মধ্যে, তাহলে অর্থনীতিতে সবথেকে আগে ক্ষতিগ্রস্ত হবে আমেরিকা। এবং আমেরিকা যদি ক্ষতিগ্রস্ত হয়, তার যে মেন পরামর্শদাতা তিনি এলন মাস্ক, তিনি কিন্তু প্রতিহত করবেন ট্রাম্পকে এইসব মানে স্টেপগুলো নিতে বারণ করবেন। এর সঙ্গে সঙ্গে আপনাকে আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে এই 20 জানুয়ারির আগে আপনি যদি তোমাকে আশাবাদী লাগছে অনির্বাণ, কিন্তু প্রশ্ন হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প, তুমি আর্কাইভ করে রাখো, আমি তো বলছি আর্কাইভ করে ডোনাল্ড ট্রাম্পকে আমরাও সেটাই চাইবো, কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে এ যাবৎ যা দেখা গেছে, বিশেষ করে তার এই দ্বিতীয় বার তার যে মেয়াদে এখনো পর্যন্ত যে মাস দুয়েক দেখা গেছে, তাতে কি সত্যি মনে হয় যে তিনি কারো বারণ শোনার বা সতর্কবার্তা শোনার মতো তার মাইন্ডসেট আছে? এটা দেখুন, উনি হচ্ছেন আদ্যান্ত ব্যবসায়ী এবং উনি ব্যবসাটা ভালো বোঝেন। এবং ব্যবসা করা মানে হচ্ছে আমেরিকার প্রোডাক্টটাকে বেশি করে বিক্রি করা। আমেরিকার প্রোডাক্টটা বিক্রি করতে গিয়ে তিনি যদি দেখেন যে আমেরিকাতে যে আমেরিকার জনগণ যে প্রোডাক্টটা কিনছে সেই প্রোডাক্টটা বেশি দামে কিনছে, তাহলে তো আমেরিকার থেকে আগে প্রতিহত হবে। এবং সাধারণ মানুষ অলরেডি এই কয়েকদিনের মধ্যে তারা, আপনি যদি দেখেন আমেরিকা নিউ ইয়র্ক টাইমসে একটা প্রতিবেদন বেরিয়েছে যেখানে আমেরিকার লোকজন তারা এই কয়েকদিনের মধ্যে অতিষ্ঠ হয়ে উঠেছেন। এবং আমেরিকার যারা শুভবুদ্ধিপন্ন লোক আছেন, মন্ত্রিসভাতে আছে, তারা নিশ্চয়ই বোঝাবে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমেরিকা যতই শক্তিধর হোক, কিন্তু আজকের দিনে মুক্ত বাণিজ্যের দেশে প্রত্যেকটা দেশ অন্য দেশের উপরে নির্ভরশীল। এবং সবথেকে বড় কথা, ভারতবর্ষের উচ্চ মেধা সম্পন্ন লোক কিন্তু আজকে আমেরিকার তথ্য প্রযুক্তি সংস্থাগুলোকে চালাচ্ছে। সেই জায়গাটাকে উনি প্রথমে এই যে ভিসা নিয়ে এত কিছু কথা বলেছিলেন, তারপরে এলন মাস্ক ওনাকে বোঝালেন যে দেখুন, যে তথ্য প্রযুক্তি যদি চালাতে হয় তাহলে ভারতবর্ষের এই উচ্চ মেধা সম্পন্ন লোকদেরকে অস্বীকার করলে চলবেন না, আপনি ওই ভিসা নিয়ে এত তাড়াহুড়ো কোনো সিদ্ধান্ত নেবেন না। কিন্তু ভারতবর্ষের অর্থনীতি নিয়ে যখন কথা হচ্ছে, ভারতবর্ষের অর্থনীতির একটা মৌলিক মানে আমি বলবো একটা পজিটিভিটি আছে, সেটা হচ্ছে 140 কোটির বাজার। আমেরিকায় 33 কোটি লোক বসবাস করে, ভারতবর্ষে 140 কোটি। এবং 140 কোটি লোক তারা কিন্তু কনজিউমারিজমে বিশ্বাসী, তারা খরচা করেন। এটা কিন্তু আমেরিকাতে বসে এলন মাস্কও জানেন, আমেরিকাতে বসে এই ট্রাম্পও জানেন। এবং আমি একটুখানি কমপ্লিট করে দিই যে ভারতবর্ষের অর্থনীতি 20 জানুয়ারির আগে কি ছিল। 20 জানুয়ারির আগের থেকে আমরা দেখছিলাম মুদ্রাস্ফীতি, বেকারত্ব। এই মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব এটাকে কমব্যাট করবার জন্য ভারতবর্ষের অর্থনীতিকে যেসব স্টেপসগুলো নিতে হবে, তার মধ্যে একটা স্টেপ ভারতবর্ষের অর্থনীতির, যেটা আমি বলবো, যেটা এমপিসি কমিটির মিটিং হয় ফেব্রুয়ারি মাসে, তাতে 25 বেসিস পয়েন্ট রেপো রেট কমানো হয় 5 বছর পরে। এবং আজকে গতকাল থেকে শুরু হয়েছে এমপিসি কমিটির মিটিং, কালকে দেখবেন আবার আমি বলে যাচ্ছি 25 বেসিস পয়েন্ট রেপো রেট কাট হবে। আমি অভ্রর কাছে এখানে আসবো। ইতিমধ্যে বিরোধীরা তারা প্রশ্ন তুলতে শুরু করেছেন, এবং যেটা রাহুল গান্ধী তার এক্স চ্যানেলে পোস্ট করেছেন যে যে ভ্রমের একটা বেলুন ফলানো হয়েছিল, সেটা ডোনাল্ড ট্রাম্প ফুটো করে দিয়েছেন। এবং যখন ফুটো করে দিয়েছেন সেই সময় প্রধানমন্ত্রীকে কোথাও দেখা যাচ্ছে না। রাহুল গান্ধীর বক্তব্য নিয়ে কি রিঅ্যাকশন? বিরোধী দলনেতা, হ্যাঁ সে ঠিক আছে, উনি হতে পারেন, কিন্তু ইটালিতে বেশি থাকেন, ভারতবর্ষে কম থাকেন, উনি এরকম একজন বিরোধী দলনেতা। বিষয় ওনার বক্তব্য নিয়ে এইসব, উনি আবার এইসব গুরুগম্ভীর ব্যাপার নিয়ে বক্তব্য না রাখলেই পারেন, রেখেছেন ওনার ব্যাপার। কিন্তু বিষয়টা হচ্ছে দেখুন, 5th লার্জেস্ট ইকোনমি ইন্ডিয়া, আমেরিকা নিয়ে অনেক তথ্য উঠে এলো এবং দাদা অনেক ক্লিয়ারলি ব্যাপারটা বুঝিয়েছেন। সেখানে দাঁড়িয়ে আমাদের ইকোনমি ইজ স্টেবল। কোভিডের পরেও কিন্তু আমাদের ইকোনমি স্টেবল ছিল। আমরা এখন হাঁটছি 3rd লার্জেস্ট ইকোনমি হওয়ার দিকে। এবং আমি কটা তথ্য দিচ্ছি পরিষ্কার, আপনারা যেহেতু এই ধরনের পেট্রোপণ্যের দাম, গ্যাস, এইগুলো নিয়ে কথা বলছিলেন, আমি ওই প্রসঙ্গেই একদম ডিরেক্ট ঢুকছি। আপনি যদি দেখেন ইউপিএর আমলে যে 10 বছর তারা রুল করেছিল, সেই আমলে যদি আপনি দেখেন যে কি পর্যায়ে পেট্রোলের দাম এবং ডিজেলের দাম বেড়েছিল, ওই স্প্যানটাতে আপনি দেখতে পারবেন পেট্রোলের দাম বেড়েছিল 90% অবধি ওই ইউপিএর স্প্যানে, আর ডিজেলের দাম বেড়েছিল 96% অবধি ওই সময়। আজকে দাঁড়িয়ে আপনি বলছেন বিশ্ববাজারে মন্দা ইত্যাদি দাম টাম বেড়েছে, এগুলো তো আসছে কথা। তো আজকে দাঁড়িয়ে 2014 থেকে আজকে দাঁড়িয়ে অবধি কত পার্সেন্ট বাড়লো পেট্রোল ডিজেলের দাম? আমাদের আমলে পেট্রোলের দাম বেড়েছে 33% এই বিগত এই ক বছরে, আর ডিজেলের দাম বেড়েছে 74%।
এবার রাহুল গান্ধীর কথা যেহেতু আপনি রেসপন্ড করতে বলছিলেন, আমি বলে দিচ্ছি, এই যে আমি তথ্যটা দিলাম এটাই আমার রেসপন্স। এর বাইরে আমি একটু কথা বলি, যেহেতু আপনি রান্নার গ্যাসের দামের কথাও একবার উল্লেখ করলেন প্রথমে, আমি সেই রান্নার গ্যাসের প্রসঙ্গে আসবো অভ্র, আমি তোমার এই পয়েন্টটা নিয়ে একটুখানি অশোকদার কাছে আসি। অশোক, অবশ্যই বলছেন বটে যে নরেন্দ্র মোদী চুপ, কিন্তু নরেন্দ্র মোদী চুপ কোথায়? রাহুল গান্ধীর আজকের টুইটটা যদি দেখেন, বলেছেন যে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী জবাব দিলেন, ট্রাম্পের মুখের উপরে জবাব দিলেন। কিভাবে দিলেন? রান্নার গ্যাসের দাম 50 টাকা করে বাড়লো, আর পেট্রোল ডিজেলের এক্সাইজ ডিউটি 2 টাকা করে বাড়লো। মারাত্মক জবাব, ভারতবর্ষের মানুষের পকেট কেটে ট্রাম্পকে জবাব দিলেন। এ ছাড়া কোনো উপায় ছিল না। এ ভয়ঙ্কর আশঙ্কা আমরা এর আগে করেছিলাম, এবং এই যে এক্সপোর্ট ট্যারিফটা বাড়ার ফলে যেটা হলো, তার খেসারতটা দিতে হবে আমাদের এখানকার এক্সপোর্ট কোম্পানিগুলোকে। এবং আনএমপ্লয়মেন্ট রেট, যেটা মোদি আমলে ভারতবর্ষে বেকারত্বের হার সব থেকে বেড়েছে, সেটা অর্থনীতিবিদরা বলছেন 1.36% আরো বৃদ্ধি পাবে এই ট্যারিফ বৃদ্ধির ফলে। এখন জিএসটিতে হাত দেওয়ার জায়গা নেই, তাই পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের উপরে নরেন্দ্র মোদী কোপ ফেললেন। এখন আমার বক্তব্যের জায়গাটা হচ্ছে, নরেন্দ্র মোদীর অর্থনীতি হয়তো খুব অনেক বোঝেন, কিন্তু তার চেয়ে একটু আধটু বুঝতেন ডক্টর মনমোহন সিং বলে একটা মানুষ ছিলেন, অব্র টব্র হয়তো তার চেয়েও বেশি বোঝে। আমার বক্তব্যের জায়গা সাউথ ব্লক বনাম নর্থ ব্লকের যে লড়াই, যে লড়াইয়ে সবসময় সাউথ ব্লক মাথা উঁচু করে লড়াই দিতে পেরেছে নর্থ ব্লককে নেহরুর সময় থেকে, সেই লড়াইটা আজকে নেই। আমি আমেরিকায় গিয়ে একটু আসাদুল্লাহ রায়, তিনি কি মনে করছেন একটু জানার চেষ্টা করব। আসাদুল্লাহ আসবো। আমাদের দুটো কথা, একটা হচ্ছে যে পেট্রোল ডিজেলের দাম যেভাবে বাড়ছে এবং রান্নার গ্যাসের দাম যেভাবে বাড়ছে, এটা তো মানুষ শঙ্কিত হচ্ছে। আমি এই প্রসঙ্গে আসবো আসাদুল্লাহ সাহেব। আমার যে প্রথম পর্যায়ে আমার যেটা প্রশ্ন, যে সত্যি কি মনে করেন যে ডোনাল্ড ট্রাম্প তার যে শুল্ক নীতি নিয়ে গোটা বিশ্বজুড়ে চর্চা হচ্ছে, এখনো পর্যন্ত ভারতের তরফ থেকে যে রেসপন্স সেটা পাওয়া গেছে? হ্যাঁ, এইখানে একটু পিছনের কথা বলতেই হয়। একসময় বেশ কিছু বছর আগে যে এরকম একটা মানে নীতি বা কথা তৈরি হচ্ছিল যে গোটা পৃথিবীটা একটা গোটা মার্কেট, যে যেখানে পারে ব্যবসা করবে সেখানে কোনো শুল্ক থাকবে না, এইরকম একটা করে গ্যাট চুক্তি বা ইত্যাদি মানে আমরা শুরু করলাম। সেইখানে ভারতবর্ষ মানে সম্মতি দিয়েছিল, এবং সেইখানে দাঁড়িয়ে যে অসম একটা প্রতিযোগিতা, সেইখানে কিন্তু আমরা ছোট বড় অনেক এরকম ভারতবর্ষের মধ্যে দেশ মানে সেখানে কিন্তু সামিল হয়ে গেছিলাম। কিন্তু সেইখানে আজকে দাঁড়িয়ে যে ডোনাল্ড ট্রাম্প যে একতরফা তার মানে তিনি যে নীতি ঘোষণা করলেন, এতে অনেক দেশ ক্ষতিগ্রস্ত হবে, অনেক কিছু নীতির প্রতি আঘাত আসবে। তো সেইখানে দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষের মতো যে দেশ, সেই দেশে কি আঘাত আসবে সেটা কিন্তু আমাদের এখনই সবটা কিন্তু বলার সময় আসেনি। আমি আসবো, আমি প্রদীপ্ত আর সম্বিতের কাছেও আসবো। তার আগে ছোট্ট একটা বিরতি আমাকে নিতেই হচ্ছে, বিরতির পর ফিরে আসছি। দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, প্রদীপ্তর কাছে যাব। প্রদীপ্ত, আমার এখন একটা কথা মনে হচ্ছে যে আশঙ্কার কথা বললে, তাতেই যদি এত শঙ্কা থাকে, তাহলে আটা যোগ বাদ দিলে তারপরে শঙ্কার সঙ্গে কি যোগ হবে আমি জানি না। এখন হাউডি মোদি, তারপরে হট করে নমস্তে ট্রাম্প, মানে আমি কিছু করতে পারবো না, ক্ষমা করো, এরকম জায়গায় তাহলে মানে ইন্ডিয়া 3 মিলিয়ন না 3 ট্রিলিয়ন, থার্ড লার্জেস্ট, এইসব যে গল্প, এবং মেক ইন ইন্ডিয়ার যে গল্প, লোকাল ফর ভোকাল ফর লোকালের যে গল্প, সেইগুলো তাহলে কিছু নয় দিদি। মানে আমাদের আত্মনির্ভর ভারত, যেটা পঞ্চবার্ষিকী পরিকল্পনার ফার্স্ট সেকেন্ড থার্ডেও ছিল, অন্য নামে ছিল, এখন তো রিনেমিং হচ্ছে সব কিছু। তাহলে রিনেমিংয়ে যখন আমরা দেখছি আত্মনির্ভর ভারত, আমরা এমন আত্মনির্ভর হয়ে যাচ্ছি যে আমাকে এই বাংলা বলছে এই অনুষ্ঠানে বসে ট্রাম্পের দোহাই নিয়ে কথা বলতে হচ্ছে, যে ট্রাম্প কি করছে তার আশঙ্কাতেই বাজারে এরকম অবস্থা যে 50 টাকা গ্যাসের দাম বেড়ে যাচ্ছে। আমি তো দেখছিলাম এই রামনবমী গেল, আমি ভাবছিলাম রাম নাম করে যদি আমার ওই গ্যাসের চুলোটায় একটুখানি আগুন জ্বালিয়ে ফট করে দামটা কিছুটা কমাতে পারি। এখন দেখছি রামের নাম করলে হবে না, এখন ট্রাম্পের নাম করতে হবে। ট্রাম্পের নাম করলে যদি এদিক থেকে মোদিজির কিছু কমে ফমে আর কি। আমি একটু সম্বিতের কাছে আসি, যে সম্বিত, যখন আমরা দেখতে পাচ্ছি যে এই ট্রাম্পের এই ট্যারিফ নীতি নিয়ে রীতিমতো আমেরিকা চীন একটা শুল্ক যুদ্ধের আকার নিয়ে নিয়েছে, সেই সময় দাঁড়িয়ে ভারতকেও তো স্পেয়ার করেনি বন্ধু ট্রাম্প। এখনো পর্যন্ত ভারতের রেসপন্স, সেটা কি অবাক করছে না? এটা কি কোথাও কম্প্রোমাইজ করা হচ্ছে? না, অবাক করছে না, কম্প্রোমাইজ করা হচ্ছে, সেটা একদমই ঠিক। অবাক করছে না এই কারণেই যে নরেন্দ্র মোদী যেটা এখনো পর্যন্ত প্ল্যান করছেন যে তিনি মাস্টার স্ট্রোক দেবেন,
সেটা হচ্ছে যে ভারত এবং আমেরিকার মধ্যে একটা ট্রেড টক চলছে, যে আলটিমেটলি এই যে শুল্ক কে কত বসাবে এবং আমেরিকা কত বসাবে ইম্পোর্টের ওপরে, ইন্ডিয়া কত বসাবে, সেটা নিয়ে একটা আলোচনা চলছে। সেটা ফেব্রুয়ারিতে যখন নরেন্দ্র মোদী গিয়েছিলেন আমেরিকাতে, তখন থেকেই সেটা শুরু হয়েছে এবং সেটা চলছে। এবং পীযূষ গোয়েল গেছেন আমেরিকাতে, আমেরিকান বিদেশ সচিব তিনি এসছেন ইন্ডিয়াতে, এই গত কাল পরশু তিনি ছিলেন এখানে। তো এই কথাবার্তা চলছে, এবং এই কথাবার্তা যখন চলছে তখন ইন্ডিয়াই একমাত্র দেশ, এটা ঠিকই, যে নিয়ে আলোচনা হচ্ছিল যে তারা এই আমেরিকার যে 26% ইন্ডিয়ার ওপরে আমদানি শুল্ক বসিয়েছে সেইটাতে কোনো রিটালিয়েট করেনি, কারণ তারা আশা করছেন যে এই ট্রেড টকের ফলে তারা একটা ঠিকঠাক জায়গায় আসতে পারবে। যেটা কম্প্রোমাইজ অবশ্যই করেছেন নরেন্দ্র মোদী, যে যখন ইমিগ্রেশনের দোহাই দিয়ে যে বেআইনি ভাবে ভারতীয় লোকজন সেখানে গিয়ে বসবাস করেছে এবং তাদেরকে যেভাবে ফিরিয়ে আনা হয়েছে ভারতে, সেখানে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেইটা নিয়ে নরেন্দ্র মোদীরা কেউ কিছু বলেননি, সেটা একটা কম্প্রোমাইজ হয়েছে। এইখানে যে ট্যারিফ বসানো হলো সেটাতে রিটালিয়েট করছেন না, সেটা কম্প্রোমাইজ হচ্ছে। তারা যেটা চেষ্টা করছেন যে যতটা বেশি পারা যায় এখন দরাদরি করে মোটামুটি একটা জায়গায় আসার, সেপ্টেম্বর নাগাদ একটা ট্রেড ডিল হবে। কিন্তু সেই পর্যন্ত যেতে যেতে ভারতবর্ষের অর্থনীতির অবস্থা কি হতে পারে সেটা নিয়ে একটা আশঙ্কা অবশ্যই আমার মনে হয় নরেন্দ্র মোদী সরকারের মধ্যে রয়েছে। এবং যে কারণেই পীযূষ গোয়েল কিছুদিন আগেই, এই গত সপ্তাহেই তিনি যেটা বলেছেন যে স্টার্ট আপের নামে গভর্নমেন্ট এত সাবসিডি দিচ্ছে, কিন্তু আলটিমেটলি কি হচ্ছে যে এখানে শুধুই ফুড অ্যাপ তৈরি হচ্ছে এবং কোনো ইনোভেশন নেই। এখানে সত্যি তো আমরা কোনো ডিপসিক বা চ্যাট জিপিটি ইন্ডিয়া থেকে হচ্ছে না, যেখানে ডিজিটাল ইন্ডিয়ার কথা বলছি আমরা। তো এই যে গ্যাপটা রয়ে গেছে সেটা যে নরেন্দ্র মোদী সরকারকে ভাবাচ্ছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এই ট্যারিফ নীতির ফলে যে কর্মসংস্থানের ক্ষেত্রে ভাটা দেখা যেতে পারে, কারণ যেখানে যেটা প্রোডাক্ট তৈরি হয়ে আমেরিকাতে যেত সেটা যদি বেশি দামে পাঠাতে হয়, অবশ্যই এখানকার যারা স্টেক হোল্ডার রয়েছেন তারা সেটার হয় দাম আরো বাড়িয়ে দেবেন, বা তারা চেষ্টা করবেন যে এইখান থেকে খরচ যাতে কমানো যায়, এবং তাতে কর্মসংস্থানের অবস্থা তো একই খারাপ এবং সেটা আরো সংকুচিত হতে থাকবে। তো এই আশঙ্কাগুলোর অবশ্যই থাকছে। তবে নরেন্দ্র মোদী হয়তো ভাবছেন তিনি মাস্টার স্ট্রোকটা দেবেন যে এই ট্রেড ডিলের পরে, কিন্তু সেটা ট্রাম্পের জমানায়, ট্রাম্পকে যতটা আমরা জানি কতটা সফল হবেন নরেন্দ্র মোদী সেটা নিয়ে কিন্তু আমার সন্দেহ রয়েছে। একদিকে বিশ্ব অর্থনীতিতে টানাপোড়েন, অন্যদিকে দেশীয় নীতিতেও অদূরদর্শিতা, সব মিলিয়ে সাধারণ মানুষের পকেটে টান। ট্রাম্পের শুল্ক যুদ্ধর ব্যাপক প্রভাব পড়েছে ভারতীয় রফতানি বাজারে, শেয়ার বাজারেও ঐতিহাসিক পতন, এতেও থামেনি। কেন্দ্রের সরকার দাম বাড়িয়েছে রান্নার গ্যাসের, বেড়েছে আবগারি শুল্ক। ট্রাম্পের নীতি নিয়ে নীরব মোদী আরো গভীর খাদে ঠেলছেন কি দেশবাসীকে? দেখুন। বিশ্ব অর্থনীতিতে টানাপোড়েন, দেশীয় নীতিতেও অদূরদর্শিতা। বিশ্ব অর্থনীতিতে টানাপোড়েন থাকতেই পারে, কিন্তু যখন দেশীয় নীতি নির্ধারণে অদূরদর্শিতা থাকে তখন সাধারণ মানুষের পকেটেই সবচেয়ে আগে টান পড়ে। ট্রাম্পের শুল্কযুদ্ধ যেমন বিশ্ববাজারে ধস নামিয়েছে, মোদির নয়া অর্থনীতিতেও ভারতীয় অর্থনীতিকে চরম সংকটে ঠেলে দিয়েছে। নোটবন্দি করে দেশের অর্থনীতিকে তলানিতে পাঠিয়েছিলেন নরেন্দ্র মোদী, যিনি যুক্তি দিয়েছিলেন কালো টাকা আসবে, গরিবরা বাঁচবে। ঠিক যেমন এখন ট্রাম্প বলছেন মাত্র 10% বড়লোক আমেরিকান নাকি শুধু তার নতুন শুল্ক নীতির চাপে পড়বে, কিন্তু বাস্তব অন্য কথাই বলছে। ভারতের উপর 26% শুল্ক আরোপ করেছে ট্রাম্প, যার ফলে বর্ধিত শুল্কের প্রভাব পড়তে চলেছে ভারতীয় সামুদ্রিক খাবার রপ্তানির বাজারে। বিশেষ করে প্রভাবিত হতে চলেছে চিংড়ির রপ্তানি, জানিয়েছে সি ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের রিপোর্ট অনুসারে লোহা ও ইস্পাত পণ্যের রপ্তানিতে 18% হ্রাস হতে পারে। হিরে সোনা রপ্তানির ক্ষেত্রেও 15.3% হ্রাসের আশঙ্কা। যানবাহন ও যানবাহনের যন্ত্রাংশের রপ্তানিও 12.1% কমে যেতে পারে। ইলেকট্রিক্যাল, টেলিকমিউনিকেশন এবং ইলেকট্রনিক পণ্যের রপ্তানিও 12% কমতে পারে। সোমবার শেয়ার বাজারে ঐতিহাসিক পতনের দিনে কেন্দ্র সরকারের তরফে রান্নার গ্যাস ও আবগারি শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত যেন আগুনে ঘি ঢালার সমান। ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। সপ্তাহের প্রথম দিন কিন্তু বাজারে যেন শুক্রবারের খারাপ স্বপ্ন নিয়ে ঘুম ভেঙেছে। সেন্সেক্স প্রায় ৩,৯০০ পয়েন্ট পড়েছে ৭২,০০০-এ। নিফটি হারিয়েছে ১১০০ পয়েন্টের বেশি। ক্ষতির অঙ্ক প্রায় ২০ লক্ষ কোটি টাকা। বিনিয়োগকারীরা আতঙ্কিত। কর্পোরেট মহলে এই ধস যেন এক আর্থিক ভূমিকম্প। বিশ্বজুড়ে ট্রাম্পের নতুন শুল্ক নীতি ইতিমধ্যেই মার্কিন বাজারকে অস্থির করেছে। তার আঘাত এসে পড়েছে এশিয়ার বাজারেও। কিন্তু ভারতের পতনের জন্য কেবল বাইরের হাওয়া দায়ী নয়, মোদির নীতিগত হঠকারিতাও দায়ী।
শুধু বাজার নয়, জীবনযাত্রার মানও পড়ে যাচ্ছে গভীর খাদে। গ্যাস কেনা, ওষুধ কেনা, এমনকি রান্না করাটাও আজ বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। গভীর খাদে জীবনযাত্রার মান। এক ধাক্কায় 50 টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম। কলকাতায় 14.2 কেজি সিলিন্ডারের দাম এখন 879 টাকা। উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত ভর্তুকিপ্রাপ্ত সিলিন্ডারও এখন 553 টাকা। জ্বালানির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জীবনদায়ী ওষুধের দামও। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে যখন অপরিশোধিত তেলের দাম নিম্নমুখী, তখন কেন্দ্রীয় সরকার ভারতে বাড়িয়ে দিয়েছে আবগারি শুল্ক। সাধারণ মানুষ বলছেন, উন্নয়নের নামে চলছে জুলুম। মোদির অর্থনৈতিক সিদ্ধান্তগুলিও দেশের মধ্যবিত্ত ও গরিব মানুষের জন্য হয়ে দাঁড়িয়েছে এক নীরব শোষণ। 2014 সালে পেট্রোলের ওপর আবগারি শুল্ক ছিল 9.48 টাকা। 2021 সালে তা দাঁড়ায় 27.90 টাকায়। ডিজেলেও প্রায় 6 গুণ শুল্ক বৃদ্ধি। 2025 সালে নতুন করে শুল্ক বৃদ্ধি। অথচ কেন্দ্র বলছে এই বাড়তি দাম গ্রাহকরা টের পাবেন না। তেল বিপণন সংস্থাগুলি নাকি এই বোঝা বহন করবে। বাস্তবে ফল কি তা সময় বলবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিকে আক্রমণ করে বলেছেন, মোদির সরকার বিকাশের নামে ভারতবাসীর শেষ সঞ্চয়টুকুও শুষে নিচ্ছে। বিজেপি এখন আর সরকার চালাচ্ছে না, চালাচ্ছে পকেট কাটার কর্মসূচি। মা বোনেরা ওদের বলবেন, বাহবা নন্দলাল, 1149 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। শেয়ার বাজারে এই ধস আর মূল্যবৃদ্ধির যৌথ অভিঘাতে দেশ জুড়ে অস্থিরতা বাড়ছে। মুদ্রাস্ফীতি, বেকারত্ব, সঞ্চয়ের ধস সব মিলিয়ে ভারতীয় অর্থনীতি যেন এক অন্ধকার সুড়ঙ্গে ঢুকে পড়েছে। জনগণ প্রশ্ন তুলছেন, এ কোন আছে দিন যেখানে ভরপেট খাবারও এখন বিলাস? কলকাতা টিভি। অভ্র, অনেকেই এই ট্রাম্পের এই যে তুগলকি আচরণ, অনেকেই এর সঙ্গে রেফারেন্স টেনে আনছেন 2016-র 8ই নভেম্বর, যখন এখানে নোটবন্দি হয়েছিল। এবং যখন নোটবন্দি হয় তখনও বলা হয়েছিল যে আসলে সর্বনাশটা হবে যারা খুব বড় লোক, যারা ফিল্দি রিচ, যাদের হাতে প্রচুর কালো টাকা, তাদের সর্বনাশ হবে। সাধারণ মানুষ যারা, তারা আরও এম্পাওয়ার্ড হবেন, তারা আরও অর্থনৈতিকভাবে সচ্ছল হবেন। কিন্তু আজকে 8 বছর অতিক্রান্ত, আমরা আসল চিত্রটা জানি এবং যে উদ্দেশ্যগুলো নিয়ে এই নোটবন্দি হয়েছিল সেই উদ্দেশ্য কতটা সাধিত হয়েছে তাই নিয়ে হাজার একটা প্রশ্নের অবকাশ রয়েছে। নাম্বার 1, নাম্বার 2, যে 2000 টাকার নোট চালু করা হলো সেই 2000 টাকার নোটও উইথড্র করে নেওয়া হয়েছে। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেকেই বলছেন যে ট্রাম্পের এই আচরণের সঙ্গে ওই আচরণের তুলনা করছেন। আর এখানে আমরা কি দেখছি, যে আচ্ছে দিনের দোহাই দিয়ে তোমরা 11 বছর আগে ক্ষমতায় এসেছিলে, আজকে সে এই যে মূল্যবৃদ্ধি, সেটা অন্যতম ইস্যু ছিল তোমাদের, আজকে এটা তার সুরাহা? না না, ঠিকই তো, আমরা তুগলাক, বাকিরা সবাই ভালো, এটা আমি মেনে নিচ্ছি। আমরা তুগলাক কোন জায়গা থেকে, আমি এবার এটা একটু বুঝিয়ে বলছি। ট্রাম্প তুগলক? না না না, আমরা তুগলাক কোন জায়গা থেকে আমি বুঝিয়ে বলছি। আসামে পেট্রোলের দাম আজকের দিনে দাঁড়িয়ে 98 টাকা, দিল্লিতে 94 টাকা, গুজরাটে 94 টাকা, মণিপুরে 99 টাকা, মেঘালয়ে 95 টাকা, মিজোরামে 99 টাকা, নাগাল্যান্ডে 96 টাকা, উড়িষ্যা পার্শ্ববর্তী আমাদের রাজ্য 102 টাকা। কেরালাতে কত বলো তো? কেরালাতে হচ্ছে 105 টাকা 75 পয়সা, আর আমাদের নিজের রাজ্য পশ্চিমবঙ্গ 105 টাকা 1 পয়সা। এই ডিফারেন্সটা কেন? কারণ রাজ্য সরকার, যারা তুগলাক নয়, যারা ভালো, যারা সাধারণ জনগণের জন্য কাজ করে, আমরা তো তুগলাক, তারা এক্সট্রা করে ভ্যাট চাপিয়েছে। আমাদের রাজ্যে চলছে 25% ভ্যাট অন পেট্রোল, 25%। সেখানে ইউপি, যেটা আমরা হব না, কিন্তু আমরা তো ইউপি নই, আমরা তো ইউপির থেকে বেটার। ইউপিতে ভ্যাট হচ্ছে 17%, আর দিল্লি, ওখানে ভ্যাট হচ্ছে 16.75%। কিন্তু ঠিক আছে, আমরা তুগলাক, বিজেপি তুগলাক, তৃণমূল কংগ্রেস খুব ভালো। আমি বলছি, আপনি যদি দেখে নেন আবার ইউপিএ রেজিমে সাবসিডাইজড এলপিজি প্রাইসের আপনি দেখুন 414 টাকা ছিল, আজকে আপনি বলছেন 50 টাকা বেড়েছে। এত মুদ্রাস্ফীতি, এত কিছু হলো, বিশ্ববাজারে উতাল পাতাল হয়ে গেল, আমরা তুগলাক হয়ে গেলাম, তারপর বেড়ে এখন হয়েছে সেটা 553 টাকা আজকের দিনে দাঁড়িয়ে বেড়ে। তার মানে 2014 সালে ছিল 414 টাকা, এখন বেড়েছে 553 টাকা হয়েছে। তার মানে এবার আপনি ইন কনটেক্সট আনুন, মুদ্রাস্ফীতি, হ্যানা তেনা, এই সেই, আমরা তুগলাক, হ্যানা তেনা, অনেক কিছু আসবে। আর নন সাবসিডাইজড এলপিজির আপনি প্রাইসটা দেখুন, তখন ছিল 1241 টাকা, সেটা বেড়ে 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 এখন উল্টে কত হয়েছে শুনুন, 1241 টাকা ছিল, বেড়ে এখন হয়েছে 1078 টাকা। এত বেড়ে গেছে, আমরা এত বড় তুগলাক। তো আমি বলছি, এই ধরনের তথ্যের অপলাপ
আর এই ধরনের মিথ্যাচার যারা প্রথম থেকে শেষ অবধি করে যাচ্ছে তাদেরকে কি উত্তর দেব? আমরা তুগলাক বেশ করেছি, আমরা তুগলাক। আমরা যদি তুগলাক হই, এই তুগলাকের জন্যই কিন্তু আজকে আমাদের অর্থনীতি স্টেবল আছে and we are marching toward being third largest economy in the world. থ্যাংক ইউ। আমি ধন্যবাদ দেবো আর একবার যে ভাই, মানে প্রথমবার ধন্যবাদটা শোনা যায়নি এত তুগলকের গলার জোরে, দ্বিতীয়বার ধন্যবাদটা তাই এরকম দিলাম। কারণ হচ্ছে যে ওরা স্বীকার করে নিল যে 1241 টাকা বলার পরেই তথ্যের অপলাপ শব্দটা প্রয়োগ করার জন্য। আসলে কি জানেন তো, একসময় দুর্বল প্রধানমন্ত্রী বলতো, সেই দুর্বল প্রধানমন্ত্রী 2008 সালে 1-2-3 চুক্তি করেছিল সিটিবিটি এনপিটি সাইন না করার পরেও। আমেরিকার সঙ্গে বাধ্য হয়েছিল আমেরিকা সিটিবিটি এনপিটি সাইন না করা সত্ত্বেও 1-2-3 চুক্তি পরমাণু চুক্তি স্বাক্ষর করার জন্য, যার জন্য আজকে নরেন্দ্র মোদী সব স্টেশনে ছবি, একটা বড় বড় স্টেশনে নিজের ফটো লাগিয়ে বলছে সেলফি তোলো, কারণ গ্রামে গ্রামে বিদ্যুৎ পাঠিয়ে দিয়েছি। কারণ ওই দুর্বল প্রধানমন্ত্রী 1-2-3 চুক্তিটা স্বাক্ষর করতে পেরেছিল, পরমাণু চুক্তিটা। এইটা তথ্যের অপলাপ, এইটা যে আজকে এলপিজির কথা বলে দিল, কিন্তু সেই এলপিজি যখন থেকে শুরু হয়ে গেছিল এই লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, তার যে রূপকার, সেই রূপকারের জন্য ভারতের যে আজকে সুবিধা সেটা এরা দেখতে পাচ্ছে না। কিন্তু 1241 টাকার কাছাকাছি সময়, এই এক মাসের 1241, যে এক মাসের 1241-এর তথ্য তুললো, তার বাকি 11 মাসের দামটা বললো না। সাবসিডাইজের পরিমাণটা কতটা সংখ্যায় ছিল, আজকে কতটা সংখ্যায় হয়েছে। এবং প্রধানমন্ত্রীর যে অ্যাপিল, আপনারা সাবসিডি তুলে নিন, আমি তুলতে চাইছি, আপনারা তো মানুষের পাশে থাকুন, উন্নয়নের পাশে থাকুন। আবার 2003 সাল, 4 সাল, 2013 সাল প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই প্রধানমন্ত্রীর জন্য মুদ্রাস্ফীতি হচ্ছে। প্রধানমন্ত্রী দুর্বল প্রধানমন্ত্রী, উনি যদি পদত্যাগ না করেন এই মুদ্রাস্ফীতি ঢুকতে পারবো না। আমরা টাকার দাম, ডলারের দাম সমান করে দেব, আমরা রেল লাইনকে প্রায় সোনার মতন মুড়ে দিতে পারবো। এই কথাগুলো যিনি বলেছেন তিনি ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী। নরেন্দ্র দামোদর দাস মোদীর ইউটিউব চ্যানেলে চলে যান, সেখানে এখনো এই ভিডিওগুলো রয়েছে 2013-14 সালে প্রধানমন্ত্রীকে যিনি পদত্যাগ করতে বলেছিলেন এই মুদ্রাস্ফীতির জন্য। তুগলক তারা, যে তারা তাদের যে কথা জিএসটি থেকে শুরু করে আজ অবধি সেই কথাগুলো এক লাইন আজকে কংগ্রেসের পাশে এত শক্ত বটবৃক্ষের মতো দাঁড়ানোর জন্য আমি ধন্যবাদ জানাই তৃণমূলকে। আমি ধন্যবাদ জানাই, কিন্তু তৃণমূলের তথ্যের অপলাপ বলবো নাকি অ্যামনেজিয়া বলবো? তৃণমূল আজকে ভুলে গেল কারা পেট্রোল ডিজেলের দাম ডিসেন্ট্রালাইজ করেছে। এই কংগ্রেস তথ্য নিয়ে, আরে কংগ্রেস ক্যাপিং ছিল, এই কংগ্রেস আমাকে বলেছে, আমাকে কেন ইউকে ছেড়ে তৃণমূল বেরিয়েছিল ভুলে গেছো? একটা টাকা ইউকে ছেড়ে তৃণমূল বেরিয়েছিল ভুলে গেছো? এখন ইন্ডিয়ার সদস্য তো আবার সমস্যা হচ্ছে আমরা রাজ্য নিয়ে কথা বলতে, আমরা দেশ নিয়ে কথা বলতে, আমরা তো দেশের কথা বলতে বলছি। ভাই আমাকে এক টাইমটা খাচ্ছো কেন ভাই? এক সেকেন্ড আমাকে, আমি অশোকদার কাছে যাবো। আসাদুল্লাহ সাহেব কিছু বলতে চান, আমি আসবো। আসাদুল্লাহ সাহেব, অশোকদা। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে নোটবন্দি নিয়ে একজন বলেছিলেন ইট ওয়াজ অ্যান অর্গানাইজড লুট। তিনি অর্থনীতি বুঝতেন, তার নাম ডক্টর মনমোহন সিং। এখন এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে যিনি মাস্টার ডিগ্রি হোল্ডার, সেই নরেন্দ্র মোদী হয়তো তার থেকে বেশি অর্থনীতি বুঝেছেন এবং 5 ট্রিলিয়ন অর্থনীতির গল্প করছেন। আমি শুধু দুটো কথা বলবো। কিসের 5 ট্রিলিয়ন অর্থনীতি? যে দেশের 80% সম্পদ 20% মানুষের হাতে। কিসের 5 ট্রিলিয়ন অর্থনীতি? সেই 20% মানুষের মধ্যে যে সম্পদ, তার 95% আবার 2% লোকের হাতে, আদানি আম্বানিদের হাতে। অর্থাৎ বটম 50%কে একদম পায়ে মিশিয়ে দিতে হবে। একটা কথা বলবো, আসাদুল্লাহ ভাই বলছিলেন গ্যাট চুক্তির কথা। গ্যাট চুক্তি হয়েছিল রাশিয়ার ডাউনফলের পরে, ভারতবর্ষ বন্ধুহারা হয়ে গেছিল আন্তর্জাতিক বাজারে, উপায় ছিল না। কিন্তু একটা প্রাইস ব্র্যাকেটিং ছিল। প্রাইস ব্র্যাকেটিং ছিল বলে 2008-এ ইউরোপের অর্থনীতি ধসের পরেও ভারতের অর্থনীতিতে তার প্রভাব পড়েনি। এদেশের এমন একজন প্রধানমন্ত্রী ছিলেন যার নাম ডক্টর মনমোহন সিং। সেই কারণে আচ্ছা, এখানে দুটো মৌলিক কথা। একটা হচ্ছে যে ভারতবর্ষের সাধারণ মানুষ আদৌ ভালো নেই, এখানে প্রচুর মূল্য বৃদ্ধি, ওষুধের দাম বৃদ্ধি। এখনো দেখেননি আপনি? কি বলছেন? আচ্ছে দিন তো নেই। 15 লাখ টাকা না কত কোটি টাকা করে আসবে বলেছিল, সে তো এখনো পর্যন্ত বুঝতে পারছি না কবে আসবে। সবাই কিন্তু আমরা আশা করছি আসবে। এবারে তার উপরে যখন নরেন্দ্র মোদী এই যে উজালা গ্যাস গ্রামের মহিলাদের বললো যে আপনারা আর ওই ধোঁয়া খেতে হবে না, আমি একদম গ্যাস ফ্রি দিচ্ছি, 500 টাকাই দিচ্ছি, আপনারা নিন, সব নিন।
আমার নিজের মনে আছে প্রথমে যখন গ্যাসের ভর্তুকির জন্য সব ওই আধার লিঙ্ক ফাদার লিঙ্ক করে ব্যাংক অ্যাকাউন্ট দিতে হলো, তখন 100-150 টাকা করে ভর্তুকি আসতো। আজকে মানে 2 টাকা আসে, বা কোনো দিন কোনো সব মানে 3 টাকা আসে, এরকম হয়েছে। ভর্তুকি তো নেই। গ্যাস থেকে শুরু করে সমস্ত জিনিসের যেভাবে মূল্যবৃদ্ধি হয়েছে, একের পর এক বিলগ্নীকরণের নামে যে সমস্ত রাষ্ট্রায়ত্ত কারখানাকে বেচে দেওয়া হচ্ছে, লাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা বেচে দেওয়া হচ্ছে। কেন বেচে দেওয়া হচ্ছে? যেখানে হাজার হাজার কোটি টাকা লাভ হচ্ছে সেখানে বেচে দেওয়া হচ্ছে। নরেন্দ্র দামোদর দাস মোদী গরিবের ভোটে জেতেন, কিন্তু তারপরে ভোটে জেতার পরেই হচ্ছে গরিবের কথা ভুলে যান এবং গরিবের পেটে লাথি মারার সমস্ত রকম নীতি তিনি প্রয়োগ করেন। সমস্ত রকম নীতি প্রয়োগ করেন। আমাকে বলতে দিন। আমি আপনার সময় কিছু বলতে দিন না। বলুন। গোটা ভারতবর্ষে পরিযায়ী শ্রমিকের সংখ্যা দিন দিন বাড়ছে। গোটা ভারতবর্ষে পরিযায়ী শ্রমিকের পরিবেশ সংখ্যা দিন দিন বাড়ছে। এখানে কোন রকম কাজ নেই, এক রাজ্য থেকে কোন রকম কোনো এ নেই। আর উল্টো দিকে দাঁড়ান, শুনুন না, শোনা ধৈর্য রাখুন। আর আমাদের এখানে যখন আমরা দেখছি যে গ্রামীণ অর্থনীতি একদম শুকিয়ে যাচ্ছে, সেই সময় একের পর এক এরকম বড় বড় ভারী ভারী কথা বলে তো লাভ নেই। গ্রামীণ ভারতবর্ষ দেখুন না কোথায় আছে, গ্রামীণ ভারতবর্ষ দেখুন না, সেখানে মানুষ এবারে শেষ বাজেটে গরিব মানুষের কোনো কথা বলা হয়নি। এবারে শেষ বাজেটে গরিব মানুষের কোনো, গরিব মধ্যবিত্ত মানুষের কোনো সুখের কথা বলা হয়নি। আমাদের উত্তর, আমার কথা শুনুন না, আমার কথা শোনার ধৈর্য রাখুন। শোনার ধৈর্য রাখুন। অনেক কিছু শিখতে পারবেন। শুনুন, আমি বলছি, আপনি একটা কথাতে আমাকে ইনসিস্ট করার চেষ্টা করছেন, তো আপনি শোনার ধৈর্য রাখুন। আমরা চাই ভারতবর্ষের নাগরিক হিসাবে আমাদের ডিজেল সমস্ত জিনিসের দাম কমুক, ওষুধের দাম কমুক। আমরা চাইছি ওষুধ থেকে কেন জিরো জিএসটি হচ্ছে না, কেন জিএসটি কেন তোলা হচ্ছে না, কেন? আমি অনির্বাণের কাছে আসবো। অনির্বাণ, যে গ্যাসের দাম অন্য জায়গাতে চলে যাচ্ছে, আমি গ্যাস নিয়ে একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে, যারা দেখছেন প্যানেলে যারা আছেন, গ্যাস কিন্তু জিএসটির আন্ডারে আছে। পেট্রোল ডিজেলের জিএসটি নেই, গ্যাসের জিএসটি আছে। গ্যাসের যে দাম বাড়া কমা, আমরা সেটা যা শুনে আসছি সেটা হচ্ছে আন্তর্জাতিক বাজারে যদি ব্রেন্ট ক্রুডের দাম বাড়ে তাহলে এখানে বাড়াতে হয়। সেই ব্রেন্ট ক্রুডের দাম কিন্তু কমে গেছে, এখন 63-64 ডলার পার ব্যারেল, সব থেকে নিম্ন জায়গাতে আছে, নিচের জায়গাতে আছে। সেক্ষেত্রেও কিন্তু 50 টাকা গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া। আর গ্যাসের দাম আগে 5 টাকা 10 টাকা 15 টাকা করে বাড়তো, এখন বাড়লে 50 টাকা করেই বাড়ে। কিন্তু কোন সময় বাড়ানো হলো? যখন একটা ট্রাম্পের হুঁশিয়ারি, সারা বিশ্ব টালমাটাল, ভারতবর্ষের অর্থনীতিও কোন জায়গাতে যাবে আমরা প্রেডিক্ট করতে পারছি না, সেই জায়গাতে দাঁড়িয়ে হট করে সাধারণ মানুষ, তাদের উপর এই 50 টাকাটা আমি বলবো একটা অনভিপ্রেত ঘটনা। কখন না, যখন আপনি কয়েকদিন আগেই অব্র আমার সঙ্গে সহমত হবে যে মধ্যবিত্তকে কর ছাড়ের কথা ঘোষণা করা হয়েছিল, তাতে সরকারের 1 লক্ষ কোটি টাকা খরচা হওয়ার কথা। মানে যে লসটা সরকার বহন করবে সেটা হচ্ছে 1 লক্ষ কোটি টাকা। সেই 1 লক্ষ কোটি টাকাটা শুরু হবে কিন্তু এই এপ্রিল মাস থেকে, এবং সেই এপ্রিল মাসের শুরুতেই কিন্তু সরকার এক হাতে দিয়েছে এবং এক হাতে নিয়ে নেবে এই গ্যাসের দাম 50 টাকা বাড়িয়ে। আমি মানে তথ্যটা দেখে নেবে। 2 নম্বর হচ্ছে, এই গ্যাসের দাম বাড়ানোটা এই সময় কেন দরকার পড়লো, তার কারণ হচ্ছে আমি বললাম যে সরকার হয়তো বুঝতে পেরেছে যে সরকারের যে দেখো কোষাগার, এই যখন বাজেট হয়, সে স্টেট বাজেট হোক ন্যাশনাল বাজেট হোক, সবসময় 4টে স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে প্রদীপ্ত। একটা হচ্ছে মহিলা, কখনো আরেকজন হচ্ছে কৃষক, একটা হচ্ছে গরিব, আরেকটা হচ্ছে যুব, ঠিক আছে? তো এই 4 জনকে মানে সবাই অন্তর থেকে তাদের 4 জনের জন্য এই বাজেটটা পেশ করেন। কিন্তু এই সাবসিডি যেটা, এই যে উজ্জ্বলা যোজনা, এই উজ্জ্বলা যোজনাতেও কিন্তু আমরা দেখছিলাম যে গ্রাহক সংখ্যা কমছে। সেখানে আবার আপনি যদি 50 টাকা বাড়িয়ে দেন, তাহলে গরিব সেও কিন্তু আর ওই কাঠের উনুন জ্বালিয়ে রান্না করতে চাইবে। আর 2 নম্বর হচ্ছে যে জিনিসপত্রের দামটা কিন্তু এখনও খুব একটা কমেনি, এবং কালকে রেপো রেট কাট হবে, তারপরে আগামী 3 মাসে কী হবে আমরা জানি না। সেখানে 50 টাকা একটা ডাইরেক্ট হিট। আর 2 নম্বর আমি যেটা সবশেষে বলবো সেটা হচ্ছে, এটা হয়তো একটা ইন্ডিকেশান যে আগামী দিনে আবার পেট্রোল ডিজেলেরও হয়তো দাম বাড়তে পারে। সম্বিত,
একটা তথ্য আমি দেওয়ার চেষ্টা করবো, সেটা হচ্ছে যে পেট্রোলের এলপিজির যে দাম ছিল ইউপিএ আমলে, সেখান থেকে প্রায় 50% বেড়েছে। এটা আমাদেরকে বুঝতে হবে যে শুধুমাত্র উজ্জ্বলা যোজনার আন্ডারে যে সাবসিডাইজড এলপিজি দেওয়া হয়, সিলিন্ডার দেওয়া হয়, সেটা 500 টাকার মতো রয়েছে বটে, কিন্তু যে সাধারণ যে এলপিজি দেওয়া হয় উজ্জ্বলা যোজনার বাইরে, সেটা 853 টাকা হয়েছে 50 টাকা বাড়ার পরে, যেটা ইউপিএ আমলে 414, কলকাতাতে 879 টাকা। রাইট। তো সেইটা একটা তথ্যের আমার মনে হয় সংযোজনের দরকার ছিল। আরেকটা যেটা হরদীপ সিং পুরী যেটা বলেছেন, সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল এলপিজি মার্কেট যেটা রয়েছে, বেঞ্চমার্ক রয়েছে, সৌদি সিপি বলে, সেইখানে জুলাই 2023 থেকে 2025-এর মধ্যে প্রায় 63% ইনক্রিজ হয়েছে। সেটা নাকি আমাদের এখানে এলপিজির যে দাম বেড়েছে সেটা অনেক কম, 63%-এর তুলনায় অনেক কম বেড়েছে, সেটা তাদের যুক্তি। কিন্তু আমাদের একটা রাজনৈতিক দিকও দেখতে হবে, সেটা হচ্ছে যে কোন সময় এই দামটা বাড়ানো হলো এলপিজির ক্ষেত্রে, যখন সামনে কোনো ইলেকশন নেই। ইলেকশন যদি থাকতো তাহলে আপনি দেখবেন যে এলপিজি হোক বা তেলের দাম হোক, সেটা মাসের পর মাস কোনো রকম হেরফের হয় না। তখন সরকার এখনো বলে যে এটা এলপিজিটা ঠিক আছে, সরকার নয় ঠিক করলো, কিন্তু তেলের দামটা আমরা তো ছেড়ে দিই, ডিরেগুলেটেড করে দিয়েছি, সেটা অয়েল কোম্পানিরা দেখে। কাজে রাজনৈতিক একটা দিক অবশ্যই রয়েছে যে সামনে কোনো ইলেকশন নেই, এখন বাড়াতে পারেন। কিন্তু যেটা আমার খুব আশ্চর্য লাগলো সেটা হচ্ছে যে এই তেলের উপরে এক্সাইজ ডিউটি বাড়ানো, যদিও হরদীপ সিং পুরী আবারও বলেছেন যে সেইটা নাকি কনজিউমারদের উপরে রিফ্লেক্ট করবে না, কিন্তু কখন সেটা বাড়ানো হলো, যখন বিশ্ববাজারে তেলের দামটা পড়ে গেছে প্রায় 60-63 ডলারের মতো, সেরকম একটা জায়গায় চলে এসেছে। তো এই যে এখন দামটা পড়ে গেল, এবং সেটা ট্রাম্পের ট্যারিফের এই সব ট্যারিফ যুদ্ধের কারণেই সেটা পড়ে গেল। তো সেই যে জায়গাটা তৈরি হলো যে যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম পড়ছে, তখন এখানে 2% এক্সাইজ ডিউটি বাড়িয়ে দেওয়া হলো, সেইটার যুক্তি কিন্তু আমি খুব একটা খুঁজে পাচ্ছি। আমাদের সময় একদম শেষ, এখানেই আমাদের শেষ করতে হবে। নজর থাকবে যে সত্যি সত্যি ট্রাম্পের এই শুল্ক নীতি, সেটাকে কিভাবে কাউন্টার করে ভারত, সত্যি এই বিশ্বব্যাপী মন্দার যে আশঙ্কা দেখা যাচ্ছে সেটা থেকে বেরোনো যায় কিনা। আপাতত এখানেই শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি।